নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার প্রথমবারের মতো ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। আগামী অর্থবছরে এডিপির আকার হচ্ছে ৩,০৮,৯২৫ কোটি টাকা। বর্তমান আকারের চেয়ে যা ১ লাখ কোটি টাকা বাড়ছে। আমরা একটু সেই বিশ্লেষণ দেখতে চাই যে এডিপির আকার কি পরিমাণে বাড়ছে এবং কোন কোন খাতগুলোতে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে। আমরা দেখছি যে আকার বাড়ছে এডিপির শীর্ষ ৫টি খাতে। এডিপির ৬২% ব্যয় হবে বলা হচ্ছে এবং ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রস্তাবের যে প্রাথমিক অনুমোদন, সেই অনুমোদন দেওয়া হয়েছে। এটি এখনও চূড়ান্ত হয়নি। সরকারের নিজস্ব তহবিল অর্থায়ন করবে ১,৯০,০০০ কোটি টাকা। অর্থাৎ এই যে ৩ লাখ কোটি টাকার কথা বলা হচ্ছে, তার ১,৯০,০০০ কোটি টাকা সরকারের যে নিজস্ব তহবিল রয়েছে সেখান থেকে অর্থায়ন করা হবে এবং বাকি যে অর্থ রয়েছে ১,১০,০০০ কোটি টাকা, সেটি বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে। এবং সর্বোচ্চ অগ্রাধিকার সড়ক ও পরিবহন খাতে মোট এডিপির যেটি ১৭.৭০%, অর্থাৎ সড়ক ও পরিবহন খাত এবার সর্বোচ্চ অগ্রাধিকার পেতে যাচ্ছে, এটি বোঝা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে ১৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের যে সভা রয়েছে সেখানে চূড়ান্ত হবে, অর্থাৎ এটি প্রাথমিকভাবে এই এডিপির আকার দেয়া আছে বলা হচ্ছে এবং সেটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে জাতীয় অর্থনৈতিক পরিষদের যে সভা হবে ১৮ মে, সেই সভায় এটি চূড়ান্ত বাস্তবায়ন দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। আমরা পরবর্তীতে যে ৫টি শীর্ষ খাতের কথা বলছিলাম সেই খাতগুলো দেখতে চাই। এডিপির বরাদ্দে শীর্ষ যে ৫টি খাত রয়েছে সেখানে ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি সবার শীর্ষে পরিবহন ও যোগাযোগ খাত। সেখানে বরাদ্দের পরিমাণ ৫০,০৯২ কোটি টাকা এবং দ্বিতীয় অবস্থানে আছে শিক্ষা খাত। সেখানে বরাদ্দের পরিমাণ আমরা দেখছি ৪৭,৫৯১ কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতের যে বরাদ্দ সেখানে আমরা দেখছি যে ৩৫,৫৩৫ কোটি টাকা। এরপরেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমরা দেখছি যে ৩২,৬৯১ কোটি টাকা বরাদ্দের পরিমাণ। পঞ্চম অবস্থানে আছে গৃহায়ন। গৃহায়নে আমরা বরাদ্দের পরিমাণ দেখছি ২০,৩৬১ কোটি টাকা। সবশেষ পরিকল্পনা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী এই এডিপির বরাদ্দের যে শীর্ষ খাত, সেই শীর্ষ খাতের ৫টি খাতের কথা বলা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মধ্যে গেল ১ বছরে সর্বোচ্চ মুনাফা করেছে সোনালী ব্যাংক, যার পরিমাণ ১,৩০০ কোটি টাকা। খেলাপি ঋণে জর্জরিত হয়ে বিপুল লোকসানে আছে জনতা ব্যাংক। আমরা একটু রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের কথা একটু জানতে চাই যে লাভ লোকসানের যে হিসেব, সেখানে আসলে কোন ব্যাংকের অবস্থা কেমন সেটি একটু দেখতে চাই। সবার প্রথমে যদি সোনালী ব্যাংক দেখি আমরা, ২০২৪ সালে ৯৮৮ কোটি টাকা তাদের যে লাভের পরিমাণ ছিল সেটি বেড়েছে বলা হচ্ছে। ২০২৫ সালে সেটি ১,৩১৩ কোটি টাকায় পৌঁছেছে। অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে লোকসানে রয়েছে। আমরা এখানে মাইনাস দেখতে পাচ্ছি ৯২৫ কোটি টাকা। ২০২৪ সালে তারা লোকসানে ছিল, সেটি থেকে তারা উত্তরণ ঘটিয়ে ৫৮ কোটি টাকা ২০২৫ সালে এসে তাদের বিশেষ পরিস্থিতিতে আসলে এই লাভের পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় সেই লাভে আছে তারা ৫৮ কোটি টাকা। এবং রূপালী ব্যাংক ১১ কোটি ৩৯ লাখ টাকা লাভের ছিল ২০২৪ সালে, সেটি লাভের পরিমাণ কিন্তু কমেছে। আমরা দেখছি যে ২০২৫ সালে সেটি ৬ কোটি ৮০ লাখ টাকা আমরা দেখতে পাচ্ছি। এবং জনতা ব্যাংকের কথা বলছিলাম, জনতা ব্যাংক মাইনাস ৩,০৪৪ কোটি টাকা কিন্তু লোকসানে ছিল ২০২৪ সালে। বলা হচ্ছে যে ঋণে জর্জরিত হয়ে বিভিন্ন কারণেই কিন্তু লোকসানে রয়েছে সেই ব্যাংকটি এবং লোকসানের পরিমাণ সেটি আরও বেড়েছে। ২০২৫ সালে আমরা সেটি দেখতে পাচ্ছি যে ৩,৯৩১ কোটি টাকায় পৌঁছেছে, অর্থাৎ ৩,০৪৪ কোটি টাকা ২০০১ বছরের ব্যবধানে আমরা দেখছি যে তাদের যে লোকসানের পরিমাণ, সেই লোকসানের পরিমাণ অনেকখানি বেড়েছে। লোকসান কমাতে সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ১৭ থেকে ২১% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ২০ ও ২১ মে মূল্যহার পরিবর্তনের যে বিষয়, তার উপরে গণশুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। আমরা একটু দেখতে চাই লোকসান কমাতে সম্প্রতি বিদ্যুতের যে দাম বাড়ানোর কথা বলা হচ্ছে সেটি আসলে কত শতাংশ গ্রাহক পর্যায়ে বা পাইকারি পর্যায়ে, সেটি আমরা একটু দেখব।
বিদ্যুতের দাম বৃদ্ধির যে উদ্যোগ, উৎপাদন ব্যয় ও বিক্রিতে বিশাল ফারাক, এবং পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রাহক পর্যায়ে 1 টাকা 29 পয়সা থেকে 1 টাকা 61 পয়সা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রতি ইউনিটে বিদ্যুতের লোকসান বলা হচ্ছে 5 টাকা 99 পয়সা এবং 16,000 কোটি টাকা এখনও পর্যন্ত ঘাটতি আছে। এই ঘাটতি কমাতে চায় বিদ্যুৎ বিভাগ, আর এর কারণে আসলে দাম বাড়ানোর এই প্রস্তাবগুলো দেয়া হচ্ছে। এবং 2024 সালের ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়েছিল সবশেষ নির্বাহী আদেশে 2024 সালের ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়েছিল এবং এখন দাম বাড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সরকার আবারও সেই প্রক্রিয়ায় হাঁটছে এবং সেটির জন্যই 20 এবং 21 মে একটি গণশুনানি হবার কথা রয়েছে। সেই গণশুনানির পরেই আসলে বোঝা যাবে বিদ্যুতের দাম কত পরিমাণ বাড়ছে। গেল এপ্রিলে বিশ্ববাজারে বেড়েছে খাদ্যপণ্যের দাম। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানি সংকট দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর যে সূচক রয়েছে সেটি 3 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে এখন বিরাজ করছে। আমরা একটু সেটি দেখতে চাই যে বিশ্ববাজারে দাম বৃদ্ধি, পণ্যমূল্য বা খাদ্যমূল্যের বৃদ্ধির যে কথা বলা হচ্ছে সেটি এক নজরে একটু দেখব আমরা। FAOর যে সূচক সেটি 3 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় আছে এখন। খাদ্যশস্য, চাল, তেল, মাংস, দুগ্ধজাত পণ্যের দাম ঊর্ধ্বমুখী। গেল এপ্রিলে খাদ্যমূল্য সূচকের মান 130.7 পয়েন্টে পৌঁছেছে এবং মার্চ মাসের তুলনায় সূচক বেড়েছে 1.63%। অর্থাৎ এপ্রিলে যে খাদ্যমূল্য সূচকের মান সেটি মার্চের তুলনায় অনেকটাই বেড়েছে এবং সেই বাড়তি যে সূচক যে পরিমাণ, সেটির পরিমাণ হচ্ছে 1.63%। সবচেয়ে বেশি 5.9% দাম বেড়েছে ভোজ্য তেলের। অর্থাৎ এই ভোজ্য তেলের চাহিদা, একটু বড় চাহিদা রয়েছে এবং সেটির দামই সবচেয়ে বেড়েছে এবং সেটিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমরা দেখছি। 2022 সালে FAOর যে সূচকের মান সেটি ছিল 144 পয়েন্ট এবং 2023 সালে সেটি 124 পয়েন্ট কমেছিল কিছুটা এবং এখন আমরা দেখছি যে সেটি বেড়ে দাঁড়িয়েছে 130.7-এ। দর্শক, বর্ণিত নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বৌনি। সপ্তাহ শুরুতে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-তে। এক নজরে দেখে নেব পুঁজিবাজারে আজকের লেনদেনের সবশেষ পরিস্থিতি। আমরা একটু দেখতে চাই আজকে সপ্তাহের শুরুর দিন লেনদেন কী পর্যায়ে রয়েছে। আমরা প্রধান যে সূচক DSE-X ইন্ডেক্স, সেখানে একটু দেখতে চাই 5,225 পয়েন্ট আমরা দেখছি সূচকের পরিমাণ, সেটি এখন পর্যন্ত নিম্নমুখী অবস্থায় রয়েছে। এছাড়া সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেখানে দেখছি 1,056 পয়েন্ট, সেটিও নিম্নমুখী রয়েছে এবং DS30 ইন্ডেক্সে 1,989 পয়েন্ট সূচকের পরিমাণ, সেটিও নিম্নমুখী। অর্থাৎ আজকে 3টি সূচকই আমরা দেখছি যে নিম্নমুখী রয়েছে। এবং টাকার অঙ্কে যদি একটু দেখতে চাই, এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ 590 কোটি টাকা লেনদেন হয়েছে এবং বেশ কিছু শেয়ারের দর একটু দেখতে চাই যে ওঠানামার যে বিষয়টি রয়েছে। 158টি শেয়ারের কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং কমেছে 181টি কোম্পানির শেয়ারের দর। এছাড়া অপরিবর্তিত রয়েছে 53টি শেয়ারের দর। একটু বলে রাখি যে 158টির দাম বেড়েছে এবং বেশিরভাগ অর্থাৎ 181টির দামই কিন্তু কমেছে। অর্থাৎ আজকে এখন পর্যন্ত সপ্তাহের যে লেনদেন সপ্তাহের শুরুতে, সেটি কিন্তু নিম্নমুখী অবস্থায় রয়েছে। আমরা একটু গত সপ্তাহের শেষ কার্যদিবসের সাথে যদি একটু তুলনা করতে চাই, প্রধান সূচকের যে পরিমাণ ছিল সেখানে 5,234 ছিল, সেটি আজকে 5,225, অর্থাৎ তা গত দিনের চেয়ে আজকে কিন্তু কমতির দিকে। এবং গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল টোটাল লেনদেন 844 কোটি টাকা আমরা দেখছি, সেটি অনেকখানি কম। আজকে 590 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত, যদিও 1 ঘন্টা লেনদেন বাকি আছে। তবে এই 1 ঘন্টায় লেনদেন কতটা বাড়বে সেটি আসলে একটি শঙ্কার বিষয়। এবং গত সপ্তাহের শেষ দিনেও সূচকের পরিমাণগুলো আমরা দেখছি যে নিম্নমুখী অবস্থায় ছিল এবং সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু বজায় রেখেই আজকেও নিম্নমুখী অবস্থায় চলছে লেনদেন।
দর্শক, চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি কোম্পানির পর্ষদ সভা। এক নজরে দেখে নেব এ সপ্তাহের পর্ষদ সভার তালিকা। আমরা একটু দেখতে চাই, প্রতি সপ্তাহে আসলে বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন কোম্পানির। আজকে আমরা এখানে 4টি কোম্পানি দেখতে পাচ্ছি। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি 10 মে বিকাল 3টা, অর্থাৎ আজকেই তাদের বিকাল 3টায় বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া এশিয়া ইন্স্যুরেন্স তাদের 11 মে বিকাল 3টায় সভা অনুষ্ঠিত হবে। মার্কেন্টাইল ব্যাংক দেখতে পাচ্ছি 12 মে দুপুর 2টা 45 মিনিটে তাদের যে বার্ষিক পর্ষদ সভা সেটি অনুষ্ঠিত হবে। এছাড়া পূবালী ব্যাংক আছে 13 মে বিকাল 5:30টায় তাদের বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এই বার্ষিক পর্ষদ সভার মাধ্যমে তারা যে তাদের বাৎসরিক যে হিসাব নিকাশ সেই বিষয়গুলো তুলে ধরে। দর্শক, বৌনিতে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন বৌনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি, তবে সম্প্রতি বেড়েছে রপ্তানির পরিমাণ। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আপনার সাথে যুক্ত হতে চাই। বন্দরে আমদানি রপ্তানির পরিমাণ কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। সঞ্চয়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমদানি রপ্তানির যে সেখানকার যে পরিস্থিতি সেটি জানাবেন। 2024-25 অর্থ বছরে বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছিল 514 কোটি টাকার পণ্য। তবে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই চলতি এপ্রিলের এই চলতি মে মাসে এখন পর্যন্ত কিন্তু বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 474 কোটি টাকার পণ্য। আসলে সব মিলে বলা যেতে পারে যেহেতু আরো প্রায় 2 মাসের মতো বাকি আছে এই অর্থ বছরটি শেষ হতে, সেক্ষেত্রে সব মিলে কিন্তু বিগত অর্থ বছর তুলনায় এই অর্থ বছরে রপ্তানি পরিমাণ অনেকাংশে বেড়ে যাবে বলে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে ব্যবসায়ী এবং কাস্টমস কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সাজিদ, একটি তথ্য দিয়ে রাখি, বন্দর দিয়ে রপ্তানি বাড়লেও কিন্তু আমদানিতে একেবারেই গতি নেই। গত ফেব্রুয়ারির পর থেকে বন্দর দিয়ে কোনো ধরনের পণ্যই কিন্তু ভারত থেকে একেবারেই গতি নেই। গত ফেব্রুয়ারির পর থেকে বন্দর দিয়ে কোনো ধরনের পণ্যই কিন্তু ভারত থেকে আমদানি হয়নি, যার ফলে এই যে রপ্তানি থেকে সরকার অর্থাৎ এই যে আমদানির পণ্য থেকে সরকার হচ্ছে মাত্র 1,96,00,000 টাকার পণ্য, এবং এর থেকে সরকার রাজস্ব পেয়েছে 71 লক্ষ টাকার কিছু বেশি পণ্য। আসলে এই যে আমদানিতে একটি ভাটা পড়ে যাওয়ার কারণে কিন্তু রাজস্ব আহরণ কমেছে। তবে এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু এই বন্দর দিয়ে ভারত থেকে যেসব পণ্য আমদানির অনুভূতি রয়েছে এগুলো মূলত কম চাহিদা সম্পন্ন, যার ফলে তারা এগুলো আমদানি করে ভালো ব্যবসা করতে পারেন, এবং সেজন্য তারা এখান দিয়ে তারা পণ্য আমদানিতে অনীহা প্রকাশ করেছেন। তবে তারা বলছেন যে যদি রপ্তানি যদি আরো অনেকাংশে বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কিন্তু সরকার যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং ব্যবসায়ীরা এক্ষেত্রে আহ্বান করবেন। আপনাকে জানা রাখি সাজিদ, এই বন্দর দিয়ে বিগত অন্তর্বর্তী সরকার আমলে কিন্তু ভারতের সঙ্গে যে কূটনৈতিক টানাপোড়েন চলছিল, এবং তার ফলে কিন্তু গেল বছরের মে মাস থেকে উচ্চ চাহিদা সম্পন্ন 5 থেকে 6টি পণ্য ভারত সরকার এই স্থল বন্দরগুলো দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দেয়, যার ফলে কিন্তু এখানে রপ্তানিতে অনেকাংশেই ভাটা পড়ে। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন এখন যেহেতু নতুন নির্বাচিত সরকার এসেছে এবং ভারতের সঙ্গে যে কূটনৈতিক টানাপোড়েন যেটি ছিল সেটি অনেকাংশেই কমে গিয়েছে, এখন যদি এই দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে যদি এই বন্ধ হওয়া পণ্য অর্থাৎ এই যে প্লাস্টিক সামগ্রী, কাঠের ফার্নিচার এবং প্রক্রিয়াজাত খাবারের মতো যে পণ্যগুলো ছিল যেগুলো আসলে বন্দর দিয়ে রপ্তানি আয়ের ক্ষেত্রে অনেকাংশেই বড় ভূমিকা রাখতো, এই পণ্যগুলো যদি আবার চালু করা যায় দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু এখানকার রপ্তানি যেটি আসলে বাড়ছে সেটি কিন্তু আরো অনেকাংশেই বেড়ে যাবে বলে এখানকার ব্যবসায়ী আমাদেরকে বলছেন। একটি তথ্য দিয়ে রেখে সাজিদ, এখানকার ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তারা আসলে এখন যেহেতু হিমায়িত মাছের উপর আসলে রপ্তানি আইটি অনেকাংশে বেশি নির্ভর করে, ছাড়া সিমেন্ট এবং যে শুটকি এই ধরনের কিছু পণ্য এখান দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে। তবে তারা বলছেন যে রপ্তানি আইটি আসলে বাড়াতে তারা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে তারা আলোচনা করছেন, এবং তারা চাচ্ছেন যে যদি নতুন আরো কিছু পণ্য আসলে যদি এখানে যুক্ত করা যায় সেক্ষেত্রে আসলে তারা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে তারা আলোচনা করে তারা চেষ্টা করছে সেখানে আসলে ভারতে কোন কোন ধরনের পণ্য আসলে আরো চাহিদা আছে যেগুলো এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা যায় সেটি নিয়ে কিন্তু তারা কাজ করছে। এবং সব মিলে বলা যেতে পারে এই এই যেই প্রক্রিয়া আসলে যেটি চলছে, ব্যবসায়ীদের এই যেই চেষ্টা তারা করছেন সেটি যদি সফল হয় সেক্ষেত্রে কিন্তু রপ্তানি আয়ের ক্ষেত্রে কিন্তু বেনাপোলের বা সাতক্ষীরা ভুমরার পরেই কিন্তু এই আখড়াস্থল বন্দরটি কিন্তু অবস্থান করবে। তবে আমদানি পণ্যের ক্ষেত্রে আসলে আমরা ব্যবসায়ীদের যে দাবি অর্থাৎ সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ভারত থেকে আমদানির জন্য যে দাবিটি সেটি নিয়েও আমরা কথা বলেছিলাম স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে, বিশেষ করে কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে তারা ইতিমধ্যে কিন্তু যেই 6টি পণ্য ভারতে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটি যেন পুনরায় চালু করা যায়, সেক্ষেত্রে তারা এই ব্যবসায়ীদের এই দাবি
দাবিটি নিয়ে তারা এনবিআর এর কথা বলেছেন এবং এনবিআর বিষয়টি নিয়ে কাজ করছেন। এছাড়া বন্দর ব্যবসায়ীদের এই দাবিটি নিয়ে তারা এনবিআর এর কথা বলেছেন এবং এনবিআর বিষয়টি নিয়ে কাজ করছেন। এছাড়া বন্দরদের জন্য ভারত থেকে সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেওয়া হয় সে বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং তারা বলছেন যে হয়তোবা সহসা এই বিষয়টি নির্দেশনা আসবে এবং যদি এই কাজটি যদি যদি এই নির্দেশনাই যদি আসলে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ যদি সব ধরনের পণ্য আমদানি করা যায়, সেক্ষেত্রে কিন্তু সরকার রাজস্ব। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। সরাসরি ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিজুল সঞ্চয়। এ পর্যায়ে যেতে চাই নওগাঁয়। নওগাঁর আম বাগানগুলোতে গাছে গাছে ঝুলছে নানা জাতের পরিপক্ক আম। শিগগিরই বাজারে উঠবে গোপালভোগ সহ নানা জাতের পাকা আম। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, আপনার সাথে যুক্ত হতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সেখানকার আম এবার চাষ কেমন হয়েছে, আম সংগ্রহ কবে নাগাদ শুরু হবে, কর্তৃপক্ষ কি বলছে? সাজিদ, আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত ফল সংগ্রহের অপেক্ষা করছেন আম চাষিরা। আজ বিকাল ৩টা নাগাদ জেলা প্রশাসন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সম্ভাব্য আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 22শে মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে আম পাড়া শুরু হবে এবং এরপরে পর্যায়ক্রম গোপালভোগ, হিমসাগর, নাগফজলি, ল্যাংড়া, আমরুপালি এবং বাড়িফোর সহ বিভিন্ন জাতের যে আম রয়েছে সেই আমগুলো পর্যায়ক্রমে নামানো হবে এবং তা বাজারজাত করা হবে। এবং কৃষকদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে এবছর মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূল রয়েছে এবং এখন পর্যন্ত আবহাওয়া ভালো রয়েছে। এর মূল কারণটা হচ্ছে যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে জমিতে যে রস হচ্ছে, রস পাওয়ার কারণে আম পরিপক্ক এবং সতেজ, অনেকটা সাইজ বড় হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। যার কারণে এই বৃষ্টি হওয়ার কারণে মাটিতে সেচ দেওয়ার প্রয়োজন হয়নি, যার কারণে তারা কিছুটা লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন। তারা আরেকটি বিষয় জানিয়েছেন, যেহেতু প্রায় 5 মাস ধরে আম পরিচর্যা করেছেন এবং বাজারজাত হবে, এই বাজারজাত করার সময় যদি তারা ভালো দাম পান তাহলে লাভবান হবেন তারা। আরেকটি বিষয় জানিয়ে রাখেন যে জেলার প্রায় 70% বা 70 ভাগ আম চাষ হচ্ছে জেলার সাপার, পোরশা, নেমতপুর এবং পত্নীতলার কিছু অংশ। কারণ এই সব এলাকা বরেন্দ্র এলাকা, যার কারণে সেখানে প্রচুর পরিমাণ আম বাগান গড়ে উঠেছে এবং সেখানে প্রায় 16 থেকে 17 জাতের আম চাষ হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় 30,310 হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠছে, যার থেকে প্রায় এবছর 4,22,000 টন আম উৎপাদন হবে, যার বাজার প্রায় 3,000 কোটি টাকার মতো বাণিজ্য হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তো এই ছিল আমার কাছে আম বাগান পরিচর্যা, আম নামানো নিয়ে সর্বশেষ তথ্য। আব্বাস, ধন্যবাদ। নওগাঁ থেকে সহকর্মী আব্বাস আলী সরাসরি যুক্ত ছিলেন। দর্শক, এই ছিল আজকের বউনির আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।